এবার পুলিশের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগ। পাবনায় ১৯ জনকে গ্রেফতার করল দুদক। নীতি নেই বলেই যুদ্ধাপরাধীদের সন্তানদের কমিটিতে স্থান দিয়েছে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। আবাসিকে আর নতুন গ্যাস সংযোগ নয়, প্রতিমন্ত্রীর ঘোষণা। বাসাবাড়িতে দাম দ্বিগুণ করবার প্রস্তাব, অর্থনীতির জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের বেলুচিস্তানে হাসপাতালে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪। ভারতের দিকে অভিযোগের তীর মুখ্যমন্ত্রীর। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ এবং আমি ইসরাত আমিন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে চাকরি নেয়ার অভিযোগ উঠল পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এই অভিযোগে করা মামলায় পাবনা থেকে ১৯ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। তারা সবাই সিরাজগঞ্জের বাসিন্দা। ২০১২ সালে তারা চাকরিতে যোগ দেন। এর আগে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণ হয় ওই পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়। মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে ২০১২ সালে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি নেন সিরাজগঞ্জের ১৯ বাসিন্দা। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পরই তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত শুরু করে সিরাজগঞ্জ জেলা পুলিশ। প্রাথমিক সত্যতা মেলায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সাময়িক বরখাস্ত করে তাদের পাঠানো হয় হেডকোয়ার্টারে। এরপর তদন্তের ভার পড়ে দুর্নীতি দমন কমিশনের ওপর। ২০১৪ সালের একটা নিয়োগে আপনার এই যে পুলিশ কনস্টেবল নিয়োগে আপনার তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিল। দেওয়াতে এটা পরে প্রমাণিত হয় যে মানে পরীক্ষা পাস টাস করে চলে যায়। পরীক্ষা পাস করার পর তাদের নিয়োগে দেওয়া হয়, কিন্তু পরে প্রমাণিত হয় যে তাদের যে মুক্তিযোদ্ধা সনদপত্রগুলো ছিল ভুয়া। দ্যাট ইজ ওয়াই আপনার মামলা আমাদের সিরাজগঞ্জ থানায় ৬ তারিখে মামলাটা রুজু হয়। দ্যাট ইজ ৬/১১/২০১৪ তারিখে। তদন্ত শেষে অবশেষে সোমবার পাবনা থেকে গ্রেপ্তার করা হয় ওই ১৯ জনকে। এরপর তাদের পাঠানো হয় আদালতে। দুর্নীতি দমন কমিশন এই মামলা তদন্ত করছে। তদন্তে এই জালিয়াতি চক্র কারা, যারা এই আসাম জাল সার্টিফিকেট তৈরি করছে, শুধু এই পুলিশ ১৯ জন না, সারা দেশব্যাপী আর একটা চক্র থাকতে পারে, সেই জন্য তাদেরকে আমরা অ্যারেস্ট করছি। দুদক বলছে গ্রেপ্তারকৃতদের অভিভাবকদেরও আইনের আওতায় আনা হবে। তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাবনা আদালতে আমরা হ্যান্ড ওভার করছি, ওখানে সুপর্দ করছি। এখান থেকে তাদের সিরাজগঞ্জ আদালতে নেওয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদের চাকরি নেওয়ার দায়ে একসঙ্গে এত পুলিশ সদস্যকে গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিএনপির কোনো নীতি নেই বলেই যুদ্ধাপরাধীদের সন্তানদের নতুন কমিটিতে ঠাঁই দিয়েছে। আজকে সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ যুবলীগ প্রকাশিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির নতুন কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তানদের ঠাঁই দেয়ায় কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেছেন যে তাদের কোনো নীতিমালা নেই, গঠনতন্ত্র নেই, তাই তারা স্বাধীনতা বিরোধীদের সাথে রাজনীতি করে। অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতিতে বেগম মুজিবের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, আবার তাদেরকে নিয়ে দল গঠন, তাদেরকে নিয়ে দল গঠন, তাদেরকে কমিটিতে স্থান দেয়। এটা তো মানে মনে হয় জাতির সাথে এবং ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সাথে চরম একটা মানে অপমান করা, সেটাই তারা করে দিল। এর আগে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ফজিলাতুন্নেসার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের রাজনৈতিক দূরদর্শিতা বাঙালি জাতির স্বাধীনতার পথ খুলে দিয়েছিল। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্বপ্নের দেশ করতে দেশবাসীর সহযোগিতাও চান শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ
বঙ্গবন্ধু যখন বাঙালি জাতির দীর্ঘ স্বাধিকার আন্দোলনে ব্যস্ত, তখন বেগম মুজিব শুধু তার পাশেই ছিলেন না, ছায়া হয়ে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন প্রতিটি পদক্ষেপে। নানা প্রতিকূলতার মধ্যেও স্বামীর আদর্শ অনুসরণ করে সংগ্রাম চালিয়ে গেছেন মানুষের অধিকার আদায়ে। মহিয়সী এনারীর ৮৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগভরা কণ্ঠে মায়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বঙ্গমাতার চারিত্রিক দৃঢ়তা ছিল অতুলনীয়। আমাদের কিন্তু কোনোদিন বলেনি যে আমার টাকা নেই, বাজার করতে পারলাম না। চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করছেন, আচার দিয়ে বলছেন যে প্রত্যেকদিন ভাত ভালো লাগে নাকি, আসো আজকে আমরা গরিব খিচুড়ি খাবো। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার ভিত রচনায় বঙ্গমাতার অবদান ছিল সবচেয়ে বেশি। তার যে দূরদর্শিতা রাজনীতিতে, সেটাই কিন্তু আমাদের স্বাধীনতার পথ খুলে দিয়েছে। কারণ সেদিন যদি পেরোলে যেতেন তাহলে কোনোদিন আর বাংলাদেশ স্বাধীন হতো না। এটা হলো বাস্তবতা। কাজে এই যে স্বাধীনতার যে একটা চেতনা এবং নিজেকে উদ্বুদ্ধ করা, এটা মানে আমার মায়ের ভিতরে এত তীব্র ছিল এবং একটা বিশ্বাসও ছিল। তিনি বলেন, প্রচারের অন্তরালে থেকে সারা জীবন মানুষের কল্যাণের কথাই ভাবতেন তার মা। নিজের জীবনে তিনি কিছুই চাননি, কোনো দিন আমি বলতে পারবো না যে কখনো কিছু চেয়েছেন, কিন্তু এই দেশটাকে স্বাধীন করা আর দেশের মানুষের কল্যাণ কীভাবে, সেই চিন্তাই তিনি সবসময় করেছেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসমাপ্ত কাজ শেষ করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আব্বার সাথেই একই স্বপ্নই দেখতেন যে দেশের মানুষ সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, ভালোভাবে বাঁচবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্য অনভিপ্রেত ও শিষ্টাচার বহির্ভূত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেছেন যে কমিটিতে পদবঞ্চিত বা যারা যোগ্য পদ পাননি তাদের বিষয়ভিত্তিক বিভিন্ন উপকমিটিতে অন্তর্ভুক্ত করবার সুযোগ এখনও রয়েছে। তাই হতাশ হয়ে বিক্ষোভ কিংবা নিষ্ক্রিয় না হবার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন গঠিত কমিটি আগামীতে সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিএনপির এই মহাসচিব। একটি রাজনৈতিক দলের এই কাউন্সিল বা তার কমিটি, এটা কিন্তু সেই রাজনৈতিক দলেরই ব্যাপার। এখানে স্বাভাবিকভাবেই আপনার ধরেন অন্য দলগুলোর যে প্রতিক্রিয়া বা অন্য ব্যক্তির যে প্রতিক্রিয়া সেটাও থাকতে পারে, একটা ডেমোক্রেটিক সোসাইটি সেটা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, আপনার শালীনতা বলে একটা কথা আছে। তো সেই শালীনতা বর্জন করে, শালীনতাকে বাদ দিয়ে আমরা কিছু কিছু কমেন্টস শুনতে পাচ্ছি যেটা অনভিপ্রেত বলে আমরা মনে করি। 100 বছরও কিচ্ছু হবে না। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে, পাইপ যাবে না। এখন থেকে বাসা বাড়িতে আর নতুন করে কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ক্রমবর্ধমান ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে রিহাবের সভাপতির আশঙ্কা, এ উদ্যোগ কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে আবাসন খাত। দেশে দৈনিক গ্যাসের প্রকৃত চাহিদা ৩২০ থেকে ৩৩০ কোটি ঘনফুট, যেখানে পেট্রোবাংলা সরবরাহ করে ২৭০ কোটি ঘনফুট, যাতে ৫০ থেকে ৬০ কোটি ঘনফুট ঘাটতি থাকে। চাহিদা বাড়ায়, বাড়ছে ঘাটতিও, ফলে মারাত্মক ক্ষতিতে পড়ছে শিল্প কলকারখানা। এই পরিস্থিতিতে নতুন করে আবাসিক খাতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আর পাইপলাইন গ্যাস আবাসিক খাতে দিব না, এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হলো এলপিজিকে আমরা ধীরে ধীরে মার্কেট করতে যাচ্ছি। এলপিজিটা আমরা সাশ্রয়ী করার জন্য সেই পন্থায় যাচ্ছি, যাতে সাশ্রয়ী মূল্যে সবার কাছে এলপিজি গ্যাস পৌঁছায়। প্রতিমন্ত্রী বলেন, বিশেষ ব্যবস্থায় প্রতিটি বাড়িতে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সরবরাহ করা হবে। ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং এর নিচে স্টোরেজ থাকবে এলপিজি, সেখানে তাদের সমস্ত কানেকশন থাকবে পার ফ্ল্যাট অনুযায়ী, সারা বিশ্বে ব্যবহার হচ্ছে। তবে এমন ঘোষণায় শঙ্কিত আবাসন খাতের ব্যবসায়ীরা। এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি বলেন, গ্যাস সংযোগ না থাকায় এমনিতেই ক্ষতির মুখে আবাসন খাত, তার উপর এমন সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়বে উদ্যোক্তারা। তার বিকল্প ব্যবস্থা তো আমাদেরকে করে দিতে হবে, কারণ আজকে আমাদের যে স্টাইলের অ্যাপার্টমেন্ট তৈরি করা হয় সেখানে বিকল্প ব্যবস্থাটা কি, সেই ব্যাপারে সরকারকে নজর দিতে হবে। আমাদেরকে এলপিজি
যদি আমাদেরকে দেয় সেটাকেও কিন্তু সুলভ মূল্যে দিতে হবে, জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে সেটা থাকতে হবে। ভবিষ্যতে সব ধরনের আবাসিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ থেকে সরে আসতে চায় সরকার। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দুপুরে রাজধানী টিসিবি ভবনে গ্যাসের দাম বাড়ানো নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এই প্রস্তাব করে কোম্পানিটি। তবে ভোক্তা ও বিশেষজ্ঞরা এই প্রস্তাবকে দেখছেন অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে দ্বিতীয় দিন অংশ নেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহে গ্যাস সরবরাহ করে থাকে। তিতাস গ্যাসের পক্ষ থেকে 1 বছরের মাথায় প্রস্তাব করা হলো নতুন দাম। বিদ্যুৎ ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের জন্য প্রস্তাব করে বর্তমান দামের চেয়ে 63% বাড়িয়ে 4 টাকা 60 পয়সা, 2 টাকা 58 পয়সা থেকে বাড়িয়ে 4 টাকা 41 পয়সা প্রস্তাব করা হয়েছে সার উৎপাদনে। ক্যাপটিভ পাওয়ারে 8.5 টাকা থেকে 19 টাকা 26 পয়সা, শিল্পে চাওয়া হয়েছে প্রায় 11 টাকা, বাণিজ্যিক ক্ষেত্রে 19.5 টাকা, সিএনজিতে প্রায় 50 টাকা, আর গৃহস্থলীর ক্ষেত্রে মিটারযুক্ত চুলায় 16 টাকা 80 পয়সা, এক চুলায় 600 টাকা থেকে বাড়িয়ে 1100 টাকা, আর 2 চুলায় এ দাম প্রস্তাব করা হয়েছে 650 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা। এ প্রস্তাব বাস্তবায়ন হলে ভোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। 1 টাকা 8 পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছেন, আপনাদের ব্যয় হার বেড়েছে, এই সবগুলোর যৌক্তিকতা যাচাই বাছাই কমিশনের জায়গাতে হয়নি, আমরাও করার সক্ষমতা রাখিনি। এই প্রস্তাবনার মধ্যে হচ্ছে সরকার যেন তেন প্রকারের টাকা চাইছে এবং সেটা অ্যাট দি কস্ট অফ ইকোনমির গলা টিপে ধরে। যারা ব্যবহারকারী যতটুকু ব্যবহার করবে সেই ন্যায় বিচার চান বা অপচয় রোধ চান, একটাই বিকল্প মিটার। আর ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় প্রতিষ্ঠানটির সক্ষমতা নিয়ে। এত আনঅথরাইজড লাইন পেপারে দেখছেন, আপনারা দেখছেন, আমাদের এলাকাতে আমরা গিয়ে দেখি আমরা গ্যাস পাই না, ওদিকে অনঅথরাইজড লাইন, প্লাস্টিক লাইন, এগুলো নিয়ে হিউজ একটা বাজার চলতেছে। আমরা যেরকম ভাবে আমাদের কোম্পানিগুলো আমরা চালাই, সেইটা যদি থাকতো আই এম প্রিটি শিওর আপনারা অনেক বেটার রেজাল্ট দিতে পারতেন। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানও পরামর্শ দেন তিতাসের কাজের গতি বাড়ানোর। প্রতিষ্ঠানটার নামই হলো আপনার সেবা প্রদান প্রতিষ্ঠান, আপনারা নিজেরাও দাবি করেন, তো সেখানে আপনার মানুষ বছরের পর বছর ঘুরবে, ফিরে গিয়ে আপনার যদি বোর্ডের কাছে তুলতে হয় তুলবেন, আদারওয়াইজ আপনি এটা একটা বিহিত করবেন। এক পর্যায়ে বাজারে থাকা তিতাসের 25% শেয়ারের মালিকরা প্রতিষ্ঠানটির সমালোচনা করলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিইআরসির চেয়ারম্যান। তবে এ প্রস্তাব করা দাম কতটা কার্যকর হবে তা জানতে ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরো মাসখানেক। সহযোগিতা চাই, শুনুন। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। নাশকতা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্রের ক্ষতি করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন 2016 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একই সাথে এই আইনের আওতায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সমন্বয়ে বিদ্যুৎ গোয়েন্দা সেল গঠন করা হবে বলে জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন যে ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ চুরি বা অবৈধ সংযোগ নিলে অনধিক 3 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা হবে, আর শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করলে কারাদণ্ড হবে অনধিক 5 বছরের অথবা চুরি করা বিদ্যুৎ মূল্যের দ্বিগুণ বা 1 লাখ টাকা জরিমানার মধ্যে সর্বোচ্চটি। গুলশান হামলার পর সরকার নানা পদক্ষেপ নিলেও এখনও নিজেদের নিরাপদ ভাবছে না বিদেশিরা। জঙ্গিবাদ নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় শঙ্কা কাটছে না তাদের। গুলশান হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে চ্যানেল 24 এর কাছে এমন শঙ্কার কথা জানান ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। তার মতে জঙ্গি ইস্যুতে শুধু সরকার নয়, কাজ করতে হবে সবাইকে। মোর্শেদ হাসিবের প্রতিবেদন। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার 1 মাস পেরিয়ে গেলেও রয়ে গেছে ক্ষত। নৃশংস ওই হত্যাযজ্ঞের পর দেশজুড়ে বিরাজ করছে এক ধরনের
নিরাপত্তাহীনতার বোধ, যা সবচেয়ে বেশি গ্রাস করেছে বিদেশিদের। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার, কিন্তু এতেও নিজেদের নিরাপদ ভাবছেন না বিদেশিদের অনেকেই। ঢাকায় 2 বছরের বেশি সময় ধরে কাজ করা সুইডেনের রাষ্ট্রদূত যেমন বললেন, জঙ্গিদের বিস্তার নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না থাকায় স্বাচ্ছন্দ্য নেই তারা। In how many apartments around Bangladesh right now are there already cells of militants planning, preparing? No one knows. বাংলাদেশের কতগুলো অ্যাপার্টমেন্টে কি পরিমাণ জঙ্গি আছে, তারা কোথায় হামলার পরিকল্পনা করছে, কারো কাছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই, আর সেটাই আমাদেরকে অনিরাপদ করেছে। এমনকি আমাদের দূতাবাসে কাজ করে এমন অনেকেই তার পরিবারকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে, আবার অনেকে চলে যাচ্ছে। বাসা, অফিস সবখানে আমরা বাড়তি নিরাপত্তা চেয়েছি। রাষ্ট্রদূতের মতে শুধু বিদেশিরা নয়, শোলাকিয়ার হামলা স্পষ্ট বলে দেয় বাংলাদেশিরাও এখন জঙ্গিদের টার্গেট। For me, the 7th of July attempt in Sholakia, Kishoreganj. শোলাকিয়ার হামলা গুলশানের চেয়েও ভয়াবহ হতে পারত যদি না পুলিশ থামাতো। আমি বাংলাদেশকে স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘমেয়াদে নিরাপদ ও সম্ভাবনাময় দেখতে চাই। আমি নিরাপদ বোধ করতে পারবো তখনই যখন সরকারের নেওয়া পদক্ষেপ সমস্যার মূল উৎপাটন করতে পারবে। সুইডেনের রাষ্ট্রদূত মনে করেন, সরকারের একার পক্ষে জঙ্গিবাদী তৎপরতা ঠেকানো সম্ভব নয়, এজন্য কাজ করতে হবে সমাজের সব স্তরের মানুষকে। Home Minister, IGP. আমাদের উদ্বেগের কারণ জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে, তারাও উদ্বেগের কারণগুলো উপলব্ধি করে নিরাপত্তা বাড়িয়েছে, সেজন্য ধন্যবাদ। এখন তরুণদের সাথে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে বোঝাতে হবে জঙ্গিবাদ সম্পর্কে। সেটা থামাতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চার্চ, মসজিদ সবখানে আলোচনা হওয়া উচিত। তার মতে জঙ্গিবাদ প্রতিরোধে একটি জোট হওয়া উচিত বিশ্বজুড়ে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। পাকিস্তানের কোয়েটায় একটি হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 64 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশত। হতাহতের তালিকায় রয়েছেন আইনজীবী, সাংবাদিকদের অনেকেই। জিও নিউজ বলছে যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। যদিও এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা এর দিকে অভিযোগের আঙুল তোলেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আবারও সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের রক্ত ঝরল পাকিস্তানে। এবারের টার্গেট বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি সরকারি হাসপাতাল। শক্তিশালী বোমার আঘাতে কেঁপে ওঠে হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ। হাসপাতালের এক কর্মী বর্ণনা দেন হামলার বিভৎসতার। গেটের কাছে যেতেই সেখানে বিস্ফোরণ হলো, আর মানুষজন দৌড়ে বেরিয়ে আসছিল। ভেতরে ঢুকে দেখতে পাই এলোমেলো ভাবে পড়ে আছে মরদেহ, সবখানে রক্ত। হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। পুলিশ জানায় এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। এর আগে সকালে আদালতে যাওয়ার পথে সন্ত্রাসীর গুলিতে নিহত হন বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসি। হামলার কিছু সময় আগেই প্রখ্যাত এই আইনজীবীর মরদেহ আনা হয় হাসপাতালটিতে। তাই তাকে দেখতে জরুরি বিভাগে প্রবেশ করছিলেন শতাধিক মানুষ, যাদের অধিকাংশই ছিলেন আইনজীবী ও সাংবাদিক। তাই হতাহতের তালিকায় আছে সাংবাদিক ও আইনজীবীরাও। এই দুই হামলার ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। যদিও জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত বলে অভিযোগ করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। রওনক জাহান, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরে এসে দেখবেন। যশোরে সেপটিক ট্যাঙ্কের গ্যাসে বাবা ছেলে সহ 5 জনের মৃত্যু, 3 জনই নির্মাণ শ্রমিক। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। দেশের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি আবারও বলেছেন, দেশে কোনো আইএস নেই, এটা প্রমাণিত।
যেই সংবাদটি পরিবেশন করলে দেশের ক্ষতি হবে সেই সংবাদটি দয়া করে আপনারা করবেন না। অনেক কিছু ঘটে গিয়েছে, আমরা কিন্তু আমরা ফেস করছি, আমাদের অনেক কিছুই আমরা বাধাগ্রস্ত করছি। 34টি কোম্পানি নিম্নমানের ওষুধ বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালককে এই নির্দেশ দেন। গত 28 জুন একটি জাতীয় দৈনিকে মানহীন 34 কোম্পানির ওষুধ এখনও বাজারে এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আনা হলে সেটি গ্রহণ করে এই আদেশ দেন আদালত। আদেশে 20টি কোম্পানির সব আর বাকি 14 কোম্পানির কেবল অ্যান্টিবায়োটিক ঔষধ বাজার থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়। এর আগে হাইকোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চ মানহীন ওষুধ উৎপাদন করায় 20 কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ দেন। যশোরের কেশবপুরে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন নির্মাণ শ্রমিক। পুলিশ এবং বাড়ির মালিক বলছেন যে বিকেলে নতুন বানানো ওই সেপটিক ট্যাঙ্কের ভিতরে কাজ করতে নামে শ্রমিকরা। এ সময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী আহাদ আলী এবং তার ছেলে শফিকুল ইসলাম ট্যাঙ্কের ভেতরে নামে। দীর্ঘ সময় তাদেরও সাড়া শব্দ না পেয়ে ট্যাঙ্কের দেয়াল ভেঙে 5 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে 9 বিদেশি সহ 10 জনকে আটক করেছে র্যাব। সকালে র্যাব 2 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 2 এর সিও লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে প্রথমে 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় বাকি 8 জনকে। তাদের মধ্যে 7 জন ক্যামেরুন ও 2 জন কঙ্গো নাগরিক। বাকি 1 জন রয়েছেন বাংলাদেশি। তাদের কাছ থেকে বিপুল দেশি বিদেশি টাকা ও টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। আবুল বাজান্দার বিরল রোগের কারণে যাকে বলা হতো বৃক্ষ মানব, কিন্তু তার চোখে মুখে এখন আনন্দের ছটা। কাজ করছে তার 10 আঙ্গুলি, আদর করছেন নিজ সন্তানকে। খুবই চমৎকার একটি নিউজ আমাদের জন্য। 7 মাসে 10টিরও বেশি অপারেশনের পর শনিবার তার 2 হাতের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। আঙুলগুলো যেন তার নিজের কাছেই অচেনা। চিকিৎসকরা বলছেন যে দেশের চিকিৎসা ব্যবস্থায় এটি নিঃসন্দেহে একটি মাইল ফলক। আমাদের সহকর্মী নাহিদ হোসেনের একটি রিপোর্ট, ছবি তুলেছেন খান আল মামুন। কন্যা তাহিরার সাথে বাজান্দারের এই খুনসুটি চলে দিনভরই, কখনো দূর থেকে, কখনো আবার পিতার কাছে এসে ঘাড়ে চড়ার বায়না। সব মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজের কেবিনে সময় কাটছে বেশ। কন্যার মুখে দুষ্টুমির হাসি নতুন নয় বটে, কিন্তু বাজান্দারের মুখের হাসির রেশটুকু ঠিকই বলে দেয় এমন দিনের অপেক্ষাতেই যেন ছিলেন 10টি বছর। শনিবার বৃক্ষমানবের 2 হাতেরই ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। হাতের 10 আঙুলি এখন নড়ছে স্বাভাবিকভাবে। গত 30 জানুয়ারি ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যখন ভর্তি হয়েছিলেন তখনও ভাবেননি তার হাত কখনো এমন স্বাভাবিক অবস্থায় আসবে। 20 ফেব্রুয়ারি হয় তার প্রথম অপারেশন। পরে কমপক্ষে 10 বার অস্ত্রোপচার করতে হয় তার 2 হাতে। আমি আগের মতন হাত ফিরে পাবো কখনো তো ভাবি না। কি হাত ছিল আর কি হয়ে গেছিল, এখন আবার সেই ভালো হাত ফিরে আসতেছে, দেখি তো অনেক খুশি। এবং সবাইকে দেশে যারা ট্রিটমেন্ট করছে তারাও তো অনেক খুশি হচ্ছে যে আমার এই সুস্থতা দেখে। নিজের হাতে নিজেই সব কিছু করতে পারবে, খাতে পারবে, খাবার খেতে পারবে, এটা ভেবে অনেক ভালো লাগতেছে। আমরা অনেক খুশি যে আবার স্বাভাবিক হয়ে ফিরে আসতেছে আমার স্বামী। চিকিৎসকরা বলছেন তারা নিজেরাও এতটা প্রত্যাশা করেননি, তবে এটি দেশের প্লাস্টিক সার্জারি চিকিৎসায় নিঃসন্দেহে একটি বড় মাইল ফলক। ওর হাত কিন্তু এরকম ছিল, সে ডান হাতটা এখন এই অবস্থায় আছে, সামনের দিক পিছনের দিক। 5টা আঙ্গুল থাকে, 5টা আঙ্গুলের কোনটা কোন আঙ্গুল এটা আইডেন্টিফাই করার কোনো ক্ষমতা ছিল না। প্রথম দিন যখন সে আসছিল আমি নিজেও আশা করিনি যে আমরা এরকম কিছু করতে পারবো, এবং কি অনেকে আমাকে বলছিল যে এটা তো কিছু করা যাবে না, সবচেয়ে ভালো হয় হাতটা কেটে ফেলি, না কাটবো না, আমরা চেষ্টা করে দিই। চেষ্টা উপরওয়ালা বহুত মেহেরবানি যে উপরওয়ালা আমাদেরকে সাহায্য করছেন, যার জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি। আবুল বাজান্দারের দিন কাটে এখন টিভি দেখে আর সন্তানের সাথে খুনসুটিতে। তিনি এখন প্রায় নিশ্চিন্ত যে শিগগিরই ফিরে যাবেন খুলনার পাইকগাছায় প্রিয় গায়ে
ফিরে যাবেন আপন নিবাসে। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। আমাদের চিকিৎসা সেবা একটি বড় সাফল্য বলতেই হবে ফারাবি। খুবই মানে আমরা খুবই খুশি, এবং আরো খুশি হব যদি আরেকটা বাচ্চা ছেলের কথা আপনি শুনেছেন নিশ্চয়ই, 4 বছরের বাচ্চা ছেলে, 80 বছরের বয়স্ক মানুষের মতো, ও এখন ঢাকা মেডিকেলে ভর্তি। ওর যদি একটা সুচিকিৎসা হয়, বাংলাদেশে যদি সুস্থ হতে পারে, ডাক্তাররা অবশ্য বলেছেন, তাহলে আমরা নিশ্চয়ই আরো বেশি খুশি হব। দর্শক, এর সাথে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে এসে আরো দেখবেন। পাটুরিয়া দৌলদিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে শিমুলিয়া কাওড়াকান্দি রুটে। পারাপারের অপেক্ষায় কয়েকশো যানবাহন। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন ও চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে ঝাং গুয়েকাই চুক্তিতে সই করেন। এর আগে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ২৭,৬৫২ কোটি টাকায় চীনের অর্থায়নে ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ হবে। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে যশোর পর্যন্ত এই ব্রডগেজ রেলপথ নির্মাণ হবার কথা। এ কাজ তদারকি করবে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় দ্রুত ঋণের টাকা ছাড় করতে চীনের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান রেলমন্ত্রী। আওয়ামী লীগ বিএনপির ভুল রাজনীতির কারণেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি প্রতিরোধে জাতীয় ঐক্য এবং মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের গোলটেবিল আলোচনায় এই অভিযোগ করেন বক্তারা। তবে তারা এও মনে করেন, বড় দুই রাজনৈতিক দল ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়। কিন্তু তারা জঙ্গি ইস্যুতে পরস্পরকে দোষারোপ করছে। জঙ্গিবাদ দমনে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। এই অবস্থায় অন্য রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে ঐক্য গড়ে তোলার উপর জোর দেন তারা। বলেন, এর মধ্য দিয়েই রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাব সম্ভব। বক্তারা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করেন। ভারতীয় বন্য হাতিটি উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ভেটেরিনারি সার্জন ডক্টর সাইদ হোসেন জানিয়েছেন যে ভোরে হাতিটিকে ট্রাঙ্কুলাইজ গান দিয়ে অবচেতন করবার চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। হাতিটি এখন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা এলাকায় রয়েছে। এর আগে গত 2 দিন মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের চর ভাটিয়ালি বিলে ছিল এই হাতিটি। এদিকে ভারত থেকে আসা 3 সদস্যের দলটি আগামীকাল ঢাকা ছাড়বে। পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের অচলাবস্থা কাটাতে ঘাট মেরামতের কাজ চলছে দ্রুত গতিতে। তবে কবে নাগাদ পরিবহন চলাচল স্বাভাবিক হতে পারে মিলছে না সেই প্রশ্নের উত্তর। কর্তৃপক্ষ বলছে, বিকল্প রুটে যান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। ঘাটের এমন দুরবস্থায় চরম ভোগান্তিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। অপেক্ষা প্রহর গুনছে সারি সারি যানবাহন। ঘড়ির কাটার সময় দীর্ঘায়িত হলেও উপায় যে নেই। কারণ নতুন কিছু নয়, পদ্মার বাঁধ ভাঙা প্রবল জলস্রোত। প্রতি বছরের মতো এবারও সেই জলস্রোতের কবলেই ক্ষতিগ্রস্ত রাজবাড়ির দৌলতদিয়ার 4টি ফেরিঘাট। এর মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 1 ও 3 নং ফেরিঘাট সম্পূর্ণই বন্ধ। 2 ও 4 নং ঘাটটি রয়েছে ঝুঁকিপূর্ণ। ফলে 2 ঘাটেই সৃষ্টি হয়েছে পরিবহনের দীর্ঘ সারি। 3 দিন হয়ে যাচ্ছে ফেরি পার হতে পারছে না। গত কালকে 3টার সময় ফেরিঘাটে পৌঁছেছি, এখন পর্যন্ত ফেরি পাইনি। আমরা কোন দিকে আছি? যাত্রী একে তো হয়রান করতেছে, যাত্রী মার খাওয়ার ভয়তে ভাই গাড়ি ছেড়ে চলে আসি। এখানে 10 ঘন্টা ওয়েট করতেছে, ওই জায়গায় গেলি তো যাত্রী মার। পদ্মার জলে এভাবে ভেসে আসা মানুষের জীবনও তাই নোঙর ফেলেছে ঘাটেই। চুলার আগুনে অনিশ্চিত জীবনের বেঁচে থাকার রসদও খুঁজে নিচ্ছেন তাই এইভাবেই। খেয়ে না খেয়ে আমরা এখানে পড়ে আছি, তারপরে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, বলছে কাজ চলছে। 11,000 টাকা গাড়ি ভাড়া নিয়ে আসছি, আজকে আর 5 দিন এখানে 4 তারিখে আসছি। এমনি থাকার সমস্যা, খাওয়ার সমস্যা। ভেঙে পড়েছে রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। যদিও 1 ও 3 নং ফেরিঘাটের পন্টুন মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে যমুনা সেতু ব্যবহারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
1 নাম্বার ঘাট শিফট করে আমরা যখন উপরে নিয়ে যাব সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ রোডের প্রয়োজন আছে, সেটা আমরা সড়ক জনপথ বিভাগকে আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি। বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মহোদয় ঘাটে অবস্থান করেছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য, এবং ঘাট তৈরি করলেই এর সমস্যার সমাধান হবে। বৈরী আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কম পরিসরে 6টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে 33টি লঞ্চ চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পরিবহন চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে শিমুলিয়া কাওড়াকান্দি রুটে। তবে পদ্মার প্রবল স্রোতের কারণে এই ঘাটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই অবস্থায় ধারণ ক্ষমতার চেয়ে কম যানবাহন পারাপার করায় চাপ বেড়েই চলেছে উভয় পারে। 2 ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। কর্তৃপক্ষ বলছে বিকল্প রুট হিসেবে অনেকেই এই ঘাট বেছে নেয় বাড়ছে যানজট। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। এরপর দেখবেন ভারতের দলিত সম্প্রদায়ের মানুষ আর নির্যাতিত হবে না, আশ্বাস নরেন্দ্র মোদীর, কাউকে আঘাত না করার অনুরোধ। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। বাগেরহাটের মোড়লগঞ্জে এবং শরণখোলা থেকে 2টি অজগর উদ্ধার করা হয়েছে আজকে সকালে। মোড়লগঞ্জের সন্ন্যাসী বাজারের পাশে কাজীবাড়ির উঠানে রাখা জালের সাথে বেঁধে যায় একটি অজগর। এছাড়া শরণখোলা উপজেলার আমরাগাছিয়া বাজারের পাশে একটি পুকুরের জালে জড়িয়ে যায় আরেকটি অজগর সাপ। সংবাদ পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ওয়ার্ল্ড বাঘ প্রজেক্টের একটি টিম অজগর দুটি উদ্ধার করে। অজগর দুটি চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পে অবমুক্ত করার কথা রয়েছে। আবারও দেশের বাইরের খবর। ভারতের দলিত সম্প্রদায়ের মানুষ আর নির্যাতনের শিকার হবে না। হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে এমন আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, দলিত সম্প্রদায়ের উপর হামলা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এই সম্প্রদায়ের কেউ অন্যায় করে থাকলেও তাদের আঘাত না করার অনুরোধ জানান মোদী। এর আগে গত শনিবার গোরক্ষক বলে পরিচিত কট্টর হিন্দুদের কড়া সমালোচনা করেন তিনি। প্রতিটি হামলার বিষয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোদী। গরুর ক্ষতি করছে এমন অভিযোগ এনে গেল মাসে দলিত সম্প্রদায়ের 4 জনকে পিটিয়ে আহত করে হিন্দুরা। ওই মাসেই আরও 2 নারীকে আহত করা হয়। এ বিষয়ে মোদীর নীরব ভূমিকার সমালোচনা ওঠে বিভিন্ন মহল থেকে। নেপালের নোয়াকোটে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, 5 বছরের শিশুকে চিকিৎসার জন্য গোর্খা থেকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছিল এই হেলিকপ্টারটি দিয়ে। পথে নোয়াকোট জেলার ভাটিনা এলাকায় এটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বেলা 1টার দিকে বিমানটির সাথে সবশেষ তাদের যোগাযোগ হয়। আমরা শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরো একবার। এবার পুলিশের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরির অভিযোগ। পাবনায় 19 জনকে গ্রেফতার করল দুদক। নীতি নেই বলেই যুদ্ধাপরাধীদের সন্তানদের কমিটিতে স্থান দিয়েছে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। আবাসিকে আর নতুন গ্যাস সংযোগ নয়, প্রতিমন্ত্রীর ঘোষণা। বাসা বাড়িতে দাম দ্বিগুণ করার প্রস্তাব অর্থনীতির জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের বেলুচিস্তানে হাসপাতালে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 64। ভারতের দিকে অভিযোগের তীর মুখ্যমন্ত্রী। দর্শক, এই ছিল নিউজ 24। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।